সাইমুম সিরিজ 7 হুই উইঘুরের হৃদয়ে পর্ব 6 আহমদ মুসা অসাধারণ ডুপ্লেক্সের সুন্দর একটি ড্রয়িং রুমে এসে বসল। লুঝির সেক্রেটারি চাওঝিং ল্যাগেজের ব্যাগটা নিয়ে ড্রয়িং রুমে ঢুকেই বলল, স্যার, এখানে এখন বসা নয়, অনেক পথ হেঁটেছেন, বেডরুমে চলুন, কিছুটা বিশ্রাম নেবেন, তারপর অন্য কথা। ধন্যবাদ, বলে উঠল আহমদ মুসা। সত্যি, আহমদ মুসা ক্লান্ত। অনেকটা পাহাড়ি পথ হেঁটে আসতে হয়েছে। রাস্তা আছে, কিন্তু গাড়ি ছিল না আহমদ মুসাদের। নিজেদের গাড়ি লুঝি ব্যবহার করতে পারেনি, গাড়ি ভাড়া পাবারও সুযোগ ছিল না। বেশ উঁচু টিলায় লাল রঙের সুন্দর ডুপ্লেক্সটি মুগ্ধ করেছে আহমদ মুসাকে। এ পাহাড়ি এলাকার বাড়িঘরগুলো বেশ ব্যবধান নিয়ে তৈরি। প্রতিটি পাহাড় টিলা ঘিরে রয়েছে ছোট বড় গাছের সবুজ দেয়াল, যেন নয়নাভিরাম এক অমূল্য স্বাস্থ্যকেন্দ্র। বেডরুমটা বেশ বড়, সুন্দরভাবে কেউ যেন এই মাত্র তা সাজিয়ে গুছিয়ে রেখেছে। মিস চাওঝিং, কেউ কি এ বাড়িতে থাকে? মনে হচ্ছে বেডরুমটা কেউ যেন এই মাত্র ঠিকঠাক করেছে। ড্রয়িং রুমটাকেও এমনই দেখলাম, বলল আহমদ মুসা। স্যার, এ বাড়িতে কেউ থাকে না। এই ডুপ্লেক্সের নিচের তলার একটা অংশ ম্যাডাম বিনা পয়সায় ভাড়া দিয়েছেন তার এক বান্ধবীর বাবার স্বেচ্ছাসেবী সংগঠনকে। ডুপ্লেক্সটা এমনভাবে তৈরি যাতে সব দিকেই এর ফ্রন্ট বলা যাবে। নিচতলার 3টি কক্ষ নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের রেজিস্টার্ড অফিস। ওরাও কেউ এ বাড়িতে থাকেন না, অফিস সময়টাই তারা অফিসে থাকেন। ম্যাডাম তাদেরকেই মাসিক একটা অ্যামাউন্ট দেন, বাড়িটাকে পরিচ্ছন্ন ও সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে। বাড়িটাকে দেখাশোনার এই কাজটা করেন ম্যাডামেরই আস্থাভাজন একজন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের স্টাফ হিসেবে। চাওঝিং বলল, চমৎকার ক্যামোফ্লেজ। বাড়ির মালিক সবার কাছেই অজানা থেকে যাবে, মনে করবে স্বেচ্ছাসেবী সংগঠনটিই বাড়ির মালিক। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনটি কি কাজ করে? ওরা তো বিশ্বস্ত, বলল আহমদ মুসা। স্বেচ্ছাসেবী সংস্থাটি অসহায় বৃদ্ধা বৃদ্ধ সহায় সম্বলহীন অসুস্থদের মনিটর করে এবং তাদের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে দেন দরবার করে তাদের ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে। দীর্ঘকালীন বেকারদের সমস্যাও তারা দেখা শুরু করছে। তারা খুবই আস্থাভাজন স্যার, বিশেষ করে ম্যাডাম ওদের কাজকে খুবই পছন্দ করেন। চাওঝিং বলল। একটু থামল চাওঝিং, সঙ্গে সঙ্গেই আবার বলল, স্যার, আপনি একটু রেস্ট নিন, পরে ফ্রেশ হবেন। আমি আপনার জন্য গরম দুধের ব্যবস্থা করছি, আসছি আমি। শুনুন, সাধারণত এ সময় আমি কফি বা চা খাই, বলল আহমদ মুসা। থমকে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে চাওঝিং বলল, আমার উপর ম্যাডামের হুকুম, শুধু সকালে নাস্তার পর আপনি কফি বা চা পাবেন। অবশিষ্ট সময়ে লাঞ্চ ও ডিনারের বাইরে আপনাকে দুধ পরিবেশনের নির্দেশ। বলেই আবার ঘুরে দাঁড়িয়ে চলা শুরু করল চাওঝিং। আহমদ মুসা সোফায় বসেছিল, উঠল ফ্রেশ হবার জন্যে। পাশেই জানলা, জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখার লোভ সামলাতে পারল না আহমদ মুসা। জানলায় দাঁড়াল আহমদ মুসা। বাইরে দৃষ্টি পড়তেই একটা দৃশ্যের উপর চোখ আটকে গেল আহমদ মুসার। কেউ যেন ক্রল করে উঠে আসছে টিলার উপরে। তীক্ষ্ণ হল আহমদ মুসার চোখ। জানলার আরো ঘনিষ্ঠ হল আহমদ মুসা। এবার টিলার গায়ের দৃশ্যটা আরও পরিষ্কার হল। হ্যাঁ, লোকটির ঘাড়ে ঝুলছে স্ট্যানগান, হাতে একটা রিভলভার। আশেপাশেও চোখ বুলাল। হ্যাঁ, আর একজন উঠছে ওইভাবে ক্রল করে। তার কাছেও স্ট্যানগান, রিভলভার। তারও পিঠে ঝুলছে একটা ব্যাগ। আহমদ মুসার মনে হল ওতে আরও অস্ত্র কিংবা অ্যামিউনিশন আছে। আহমদ মুসা দেখল ক্রল করা প্রথম লোকটি হঠাৎ থামল, তাকাল উপর দিকে। মতো প্রকাশের মতো একটা ইশারা করল উপরের দিকে কাউকে। তার মানে ওদের আরও লোক কি উপরে উঠে এসেছে? এটা ভাবার সাথে সাথে গোটা দেহে একটা উষ্ণ স্রোত বয়ে গেল। লাফ দিয়ে সরে এলো জানলা থেকে, পকেট থেকে বের করে নিল রিভলভার। ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। ওদেরকে প্রবেশপথেই আটকাতে হবে। হঠাৎ মনে পড়ল আহমদ মুসার, এই ডুপ্লেক্সের চারদিকেই ফ্রন্ট, মানে চারদিকেই ভেতরে প্রবেশের জন্যে গেটও আছে। তাহলে আহমদ মুসা টিলার চারদিকের চিত্র সামনে আনার চেষ্টা করল। টিলার পূর্ব ও উত্তর দিক দিয়ে রাস্তা, রাস্তার ওপাশেও বাড়ি আছে এবং এই দুই দিকে গাছগাছরাও কম। এই রাস্তা দিয়েও গাড়ি ঘোড়া চলে।
অন্য দুই পাশে প্রচুর গাছগাছরা ঝোপঝাড়ও আছে। কেউ যদি সবার চোখ এড়িয়ে উপরে উঠতে চায় তাহলে এই দুই দিকই তার জন্য উপযুক্ত। এর মধ্যে টিলার দক্ষিণ পাশ দিয়ে দুজনকে উঠতে দেখেছে আহমদ মুসা। অন্যরাও হয়তো এদিক দিয়েই উঠছে, সুতরাং দক্ষিণ দিকের গেট দিয়েই ওরা ঢুকতে পারে। আহমদ মুসা ছুটল ড্রয়িং রুমের দিকে। সে দেখেছে ড্রয়িং রুম থেকেই চারদিকে সিঁড়ি নেমে গেছে। ট্রেতে করে কফি নিয়ে আসছিল চাওঝিং, অর্থাৎ লুঝির সেক্রেটারি। অল্পের জন্যে ধাক্কা থেকে বেঁচে গেল চাওঝিং, বেঁচে গেল তার কফির ট্রেও। সরি মিস চাওঝিং, আপনি ঘরে যান। ঘরের ভেতরেই থাকবেন। আমি বড় কিছু সন্দেহ করছি। আমি দেখছি ওদিকে, বলে আহমদ মুসা এগোল ড্রয়িং রুমের দিকে। স্যার, কি হয়েছে? কোথায় যাচ্ছেন? আপনি তো অসুস্থ, চিৎকার করে বলল চাওঝিং। পেছনে তাকিয়ে আহমদ মুসা বলল দ্রুত কণ্ঠে, প্লিজ মিস চাওঝিং, আমি যা বলেছি তা শুনুন। আবার ছুটল আহমদ মুসা ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে ঢোকার আগে করিডোরের মুখে আহমদ মুসা মুহূর্তের জন্য দাঁড়িয়েছিল। দেখতে পেল কয়েকজন উঠে আসছে ড্রয়িং রুমে। করিডোর মুখে দাঁড়ানোর আগেই আহমদ মুসা লুজির দেয়া রিভলভার পকেট থেকে তুলে নিয়েছিল। তার হাতে রিভলভার ছিল উদ্ধত। ড্রয়িং রুমে উঠে আসা অস্ত্রধারীদের দেখতে পেয়েছিল আহমদ মুসা। ওরাও দেখতে পেয়েছিল আহমদ মুসাকে। ওরা তাদের অস্ত্র ঘুরিয়ে নিচ্ছিল আহমদ মুসাকে লক্ষ্য করে। কিন্তু তার আগেই আহমদ মুসার রিভলভার থেকে 4টি গুলি বেরিয়ে গেল। গুলি করেই আহমদ মুসা নিজেকে ড্রয়িং রুমের মেঝেতে ছুঁড়ে দিল। ওদিক থেকে গুলি আসার কোনো শব্দ পেল না আহমদ মুসা। ভাবল, যাদের লক্ষ্য করে সে গুলি করেছে তারা তাহলে বেঁচে নেই। কেউ বেঁচে থাকলে নিশ্চয় নিচের দিকে সরে গেছে গুলি থেকে বাঁচার জন্যে। আহমদ মুসার দেহটা ফুটবলের মতো কড়াচ্ছিল। তার লক্ষ্য সিঁড়ির মুখ। ওরা নতুন করে এগিয়ে আসার আগেই তাকে পৌঁছতে হবে সিঁড়ির মুখে। সিঁড়ির মুখে গিয়ে স্থির হল আহমদ মুসার দেহ। সিঁড়ির দিকে হাতের রিভলভার বাড়িয়ে ধরে দুই কুনুইয়ের উপর ভর দিয়ে মাথা একটু উপরে তুলল। দেখল দুটি লাশ ড্রয়িং রুমের প্রান্ত ঘেঁষে এবং অন্য দুটি লাশ সিঁড়ির মুখে পড়ে আছে। আহমদ মুসা পাশেই পড়ে থাকা একটা স্ট্যান্ডগান হাতে তুলে নিল। আহমদ মুসা ড্রয়িং রুমের অন্য 3 সিঁড়িমুখের দিকে চকিত তাকিয়ে দেখল। ওদিক থেকে ওরা আসতে পারে আহমদ মুসাকে ঘিরে ফেলার জন্যে। কাউকে দেখতে পেল না। এবার লাশের ফাঁদ দিয়ে পাশের সিঁড়ির নিচের দিকে তাকাল। দেখতে পেল উপরের দিকে স্ট্যান্ডগান বাগিয়ে কয়েকজন সিঁড়িতে হামাগুড়ি দিয়ে বসে আছে। উপর দিকে এগোবার চিন্তা তাদের মধ্যে দেখা গেল না। তাদের মধ্যে কি একটা অপেক্ষার ভাব। তারা কি আহমদ মুসা আক্রমণে আসার অপেক্ষা করছে? না, অন্যদিক। মনের জিজ্ঞাসাটা শেষ হবার আগেই আহমদ মুসা মাথাটা নামিয়ে তাকাল পূর্ব দিক থেকে উঠে আসা সিঁড়িমুখের দিকে। তাকানোর সাথে সাথে গুলির শব্দ। গুলিটা এলো ওই সিঁড়িমুখ থেকে। সিঁড়ি দিয়ে উঠে আসা একজন উঠে দাঁড়াচ্ছিল সিঁড়িমুখে। তার রিভলভার থেকেই গুলিটা এসেছে। আহমদ মুসা যদি ঘুরে তাকাবার সময় মাথাটা না নামাত তাহলে বুলেটের আঘাতে গুঁড়ো হয়ে যেত আহমদ মুসার মাথা। তার গুলিটা ব্যর্থ হয়েছে বুঝতে পেরেছিল লোকটা। দ্বিতীয় গুলি আসছিল তার রিভলভার থেকে, কিন্তু সুযোগ সে পেল না। লোকটির প্রথম গুলির পরেই তার দিকে গুলি ছুটে গিয়েছিল আহমদ মুসার রিভলভার থেকে। গুলিটা লোকটির বুক বিদ্ধ করেছিল। বুক চেপে ধরে লোকটি আছড়ে পড়ল সিঁড়িমুখের উপর। আহমদ মুসা মুখ তুলল না, চুপ করে পড়ে রইল। আহমদ মুসার হিসাব মতো ওদিক কিংবা এদিকের সিঁড়ি থেকে কেউ উঠে আসার কথা। আহমদ মুসার অনুমান মিথ্যা হল না। ওদিক থেকে এবং আহমদ মুসার দিক থেকে গুলি চলার সময় এ সিঁড়ির দুজন লাফ দিয়ে উঠে এসেছিল সিঁড়ির মাথায়। তারা শুয়ে পড়েছিল লাশের আড়ালে। আহমদ মুসাও ছিল লাশের আড়ালে। দুদিকের ব্যাপারেই সে সতর্ক। সিঁড়ির নিচ থেকে উঠে আসা দুজন লাশের আড়ালে নিজেদের গোপন করেছে বটে, কিন্তু আহমদ মুসাকে টার্গেট করতে পারছে না। তাকে গুলির আওতায় আনতে হলে উঠে বসা ছাড়া তা সম্ভব নয়। তাই তারা তাদের শত্রু কখন আক্রমণে আসে বা উঠে দাঁড়ায় তার জন্য অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছে। শত্রুর কৌশল সম্পর্কে আহমদ মুসা এটাই অনুমান করল।
তার মাথায় একটা চিন্তা এলো। ঠিক সিঁড়িমুখে ল্যান্ডিংয়ের ওপর দুটি লাশ পড়ে আছে। তাদের দেহের একটা অংশ নিচের ধাপে গড়িয়ে পড়েছে। আহমদ মুসা তার সামনের দুটো লাশের পাশ কাটিয়ে ক্রোল করে এগিয়ে সিঁড়িমুখের লাশ দুটিকে নিচের দিকে গড়িয়ে দিয়ে আক্রমণে যেতে পারে। কিন্তু লাশকে এভাবে ব্যবহার করে মানুষের লাশের অসম্মান করা অন্যায় মনে করল আহমদ মুসা। আহমদ মুসা অমানবিক চিন্তা পরিত্যাগ করে সতর্ক ও নিঃশব্দে ক্রল করে সিঁড়িমুখের লাশের দিকে এগোল। স্টেনগান আহমদ মুসার ডান হাতে এবং ট্রিগারে তার ডান তর্জনী। বাম হাত দিয়ে স্টেনগানের ব্যারেল ধরে আছে। সে ক্রল করছে দুই কনুয়ে ভর দিয়ে। লাশের গা ঘেঁষে সিঁড়িমুখে পৌঁছল আহমদ মুসা। সিঁড়িমুখ, সিঁড়ির উপরের ল্যান্ডিং থেকে সিঁড়িতে অবস্থানকারী শত্রুর বিরুদ্ধে লড়াই করা অপেক্ষাকৃত সহজ। সিঁড়িমুখের লাশের ফাঁক দিয়ে স্টেনগানের ব্যারেল সিঁড়ির সমান্তরালে সেট করতে গিয়ে একটা শব্দ করে ফেলল। সঙ্গে সঙ্গে সিঁড়ির নিচের দিক থেকে গুলিবর্ষণ শুরু হল। আহমদ মুসার তর্জনীও চেপে বসল ট্রিগারে। গুলির ঝাঁক বেরিয়ে গেল স্টেনগান থেকে। আহমদ মুসার মাথা সিঁড়ির ল্যান্ডিংয়ের আড়ালে ছিল। নিচ থেকে আসা শত্রুর সব গুলি মাথার অনেকখানি উপর দিয়ে ড্রয়িং রুমের ছাদের দিকে চলে গেল। আহমদ মুসার গুলিবর্ষণ শুরু হবার কয়েক সেকেন্ডের মধ্যে ওদিক থেকে আসা গুলি বন্ধ হয়ে গেল। আহমদ মুসার স্টেনগানও থেমে গেল। কিন্তু আহমদ মুসা তার জায়গায় স্থির থাকল, মাথাও তুলল না। ওদিকের প্রতিক্রিয়া দেখতে চায় আহমদ মুসা। পলপল করে সময় বয়ে গেল। মিনিট ৩-৪ অপেক্ষার পর মাথা তুলল আহমদ মুসা। না, কোনো দিক থেকে গুলি এলো না। স্টেনগানের ট্রিগারের তর্জনী রেখে উঠে বসল আহমদ মুসা। সিঁড়ির নিচের দিকটা দেখল সে। কয়েকটা রক্তাক্ত লাশ সিঁড়ির উপর বিক্ষিপ্তভাবে পড়ে আছে। চারদিকে দৃষ্টি ফেরাল। দেখল চাও ঝিং ড্রয়িং রুমের করিডোর থেকে উঁকি দিচ্ছে। তার মুখ ভয় আতঙ্কে পাণ্ডুর। আহমদ মুসাকে দেখতে পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আহমদ মুসা 2 আঙুলের ভি দেখিয়ে চাও ঝিংকে আশ্বস্ত করতে চাইল। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। সিঁড়ি যদিও কার্পেটে মোড়া, তবুও সিঁড়ি দিয়ে কেউ দ্রুত উপরে ওঠার ভারী শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। পূবের সিঁড়ি থেকে এই শব্দটা আসছে। আহমদ মুসা স্টেনগান বাগিয়ে দাঁড়াল সিঁড়ি মুখে। সিঁড়ি দিয়ে পাগলের মতো ছুটে আসছে লু ঝি। আহমদ মুসা স্টেনগানের ব্যারেল নামিয়ে নিল। লু ঝি ছুটে এসে আহমদ মুসার সামনে দাঁড়াল। হাঁপাচ্ছে সে। বলল, ভালো আছেন আপনি? আপনার মাথায় আবারও আঘাত লেগেছে? গুলি... কথা শেষ করতে পারল না লুজি। গলায় আটকে গেল তার কথা। না, আমার মাথা কিছু হয়নি লুজি, বলল আহমদ মুসা। হয়েছে, মাথায় অনেক রক্ত দেখা যাচ্ছে। গড়িয়ে পড়ছে মাথা থেকে রক্ত। বলেই লুঝি কোমরে বেল্টের মতো জড়ানো কালো কাপড়টা খুলে নিয়ে আহমদ মুসার গলায় জড়িয়ে দিল। বলল, চলুন ভেতরে। চাও ঝিংও ছুটে এসে ধরল আহমদ মুসাকে। চাও ঝিং, তুমি একে নিয়ে যাও ভেতরে, আমি আসছি বলে লুঝি ড্রয়িং রুমের ওপ্রান্তের দিকে ছুটল। ড্রয়িং রুম ও সিঁড়ির লাশগুলোকে দেখল লুঝি। 9টি লাশ। শিউরে উঠল। লুঝি 9 স্টেনগানধারী এসেছিল এক আহমদ মুসাকে কিডন্যাপ করা বা মেরে ফেলার জন্যে। কি করে মারাত্মক অসুস্থ আহমদ মুসা ভারী এ অস্ত্রধারীদের মোকাবিলা করল? কিভাবে 9 জনকেই মেরে নিজেকে রক্ষা করল? চারদিকটা একবার ভালো করে দেখে ছুটল লুঝি ভেতরে। আহমদ মুসা ঘরে সোফায় গিয়ে বসেছিল। চাওঝিং কি করবে বুঝতে পারছিল না। দরজার দিকে চোখ যেতেই সে বলল, স্যার, ম্যাডাম আসছেন। লুঝি ঘরে ঢুকল। বলল, সোফায় নয়, বেডে শুয়ে পড়ুন বলে বিছানায় হাত বুলিয়ে ঠিক করে দিল সে। লুঝি এটা শোবার সময় নয়। ওদিকের কি করলে? বলল আহমদ মুসা। পুলিশকে জানিয়েছি, তারা আসছেন। ডাক্তার ম্যাডামও আসছেন, বলল লুঝি। কথাগুলো আহমদ মুসার জন্যে বিস্ময়ের এক বড় ধাক্কা। বলল, লুঝি পুলিশকে খবর দিয়েছ? আমি তো... আহমদ মুসাকে কথা শেষ করতে না দিয়ে লুঝি বলল, আপনি ক্রিমিনাল নন। আপনি মহান চীনের জন্যে জীবন বাজি রেখে কাজগুলো করছেন। আপনি ক্রিমিনালদের ফলো করেছেন ডাক্তার ডাকে উদ্ধারের জন্যে। পুলিশকে তো আমাদের সাহায্য করতে হবে। পুলিশ জানা মানে আপনার বাবারও জানা।
তাকে কি বলবে, বলল আহমদ মুসা। বাবাকে আমিই জানিয়েছি, আমি তার সাথে ঝগড়াও করেছি, লুজি বলল। বিস্ময়ে দুই চোখ আহমদ মুসার কপালে উঠার দশা। বলল, কি জানিয়েছ, কি বলেছ তোমার বাবাকে? আমার এখানেও সন্ত্রাসীরা আপনার ওপর হামলা করেছে, এই খবর পেয়ে আমি দিশেহারা হয়ে যাই। বাবার অনুমতিতেই ওরা আমাদের বাড়ি সার্চ করেছে এবং এই বাড়িতেও আক্রমণ করবার তারা সাহস করেছে। আমি বাবাকে এই কথাই বলেছি, কেন তিনি সন্ত্রাসীদের আমাদের বাড়ি সার্চ করার অনুমতি দিলেন। এই কারণেই তারা আমার বান্ধবীর বাড়িতে আপনার উপর আক্রমণ করার সাহস পেয়েছে। আমি আহমদ মুসা লুঝির কথার মাঝখানেই বলে উঠল, আমার কথা তাকে কি বলেছ? বিস্ময় আহমদ মুসার কণ্ঠে। আপনি যা তাই বলেছি। সন্ত্রাসীরা আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সংজ্ঞাহীন অবস্থায় আপনাকে উদ্ধার করে নিয়ে আসি, বলল লুঝি। কিন্তু তোমার বাবার কাছে আগে তো এটা গোপন করেছিলে, আহমদ মুসা বলল। সেটাও বাবাকে বলেছি। উনি যেহেতু সন্ত্রাসীদের পক্ষে কথা বলেছিলেন, তাই বিষয়টা গোপন করতে বাধ্য হয়েছিলাম দেশের স্বার্থেই, এবং এই কারণেই আপনাকে আমার বান্ধবীর বাড়িতে শিফট করেছিলাম, বলল লুজি। উনি সব মেনে নিলেন? আহমদ মুসা বলল। মেনে নেবেন না কেন? আমি তো অপরাধ করিনি। শুধু তাই নয়, বাবা তার কাজের ব্যাখ্যাও দিয়েছেন। বলেছেন যে তারা রাজনীতি করেন, জনগণকে নিয়ে তাদের কাজ, তাই অনেক সময় অনেকের কথা অনিচ্ছাতেও শুনতে হয়, বলল লুঝি। পুলিশকে খবর দেওয়ার কথা তাকে জানিয়েছ? আহমদ মুসা বলল। জানিয়েছি, উনিও পুলিশকে বলবেন বলেছেন, বলল লুঝি। উনি কোনো পরামর্শ দিয়েছেন? আহমদ মুসা বলল। উনি বলেছেন সুস্থ না হওয়া পর্যন্ত আপনি আমাদের বাসায় থাকবেন, তবে তিনি বলেছেন আপনি চলে যেতে চাইলে সেটা আমি যেন তাকে জানাই। আপনার নিরাপত্তার ব্যাপারে কিছু করবেন বা বলবেন হয়তো। আহমদ মুসার অবচেতন মনের কোথায় যেন খোঁচা লাগল। একটু আনমনা হল আহমদ মুসা। কথা শেষ করার পর লুজি আবার বলল, আর বসে থাকা নয়, আপনি শুয়ে পড়ুন, একটু রেস্ট নিতে হবে, ডাক্তার আসছেন। প্লিজ লুজি, রেস্ট পরে নেব, পুলিশ আসার আগে লাশগুলো আমি একটু দেখতে চাই, বলল আহমদ মুসা। প্লিজ, আপনার মাথার পুরনো আহত জায়গা থেকে ব্লিডিং এখনও বন্ধ হয়নি, এ সময় আপনাকে নড়াচড়া করার অনুমতি দেয়া যাবে না, লুচি বলল, তার কণ্ঠ শক্ত। কিন্তু লাশগুলো আমাকে দেখতে হবে, বলল আহমদ মুসা। কেন? পুলিশ তো আসছেই, লুজি বলল। ডাক্তার ডার উদ্ধার প্রচেষ্টার সাথে এই লাশ দেখার সম্পর্ক আছে, বলল আহমদ মুসা। তাকে উদ্ধার করা এখন পুলিশের দায়িত্ব। এই মুহূর্তে এই কষ্ট আপনি করতে যাবেন না, দরকার নেই, লুঝি বলল। পুলিশের কাজ পুলিশ করবে, আমার কাজ তো আমার, বলল আহমদ মুসা। এই ঘটনা নিয়ে কি আপনি আরও এগোতে চান? লুঝি বলল। ডাক্তারডা আমার কাছে আমার গুরুজনদের মতো, আমার সামনে থেকেই তিনি কিডন্যাপড হয়েছেন, আমি তার জন্য কিছু করাকে আমার দায়িত্ব মনে করছি, বলল আহমদ মুসা। ঠিক আছে, তাহলে উঠুন, আমি আপনার পাশে আছি, আপনাকে আস্তে আস্তে বসতে উঠতে হবে, লুঝি বলল। ধন্যবাদ, বলে আহমদ মুসা উঠল। দুজন হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে আহমদ মুসাকে লক্ষ্য করে লুঝি বলল, স্যার, আমার মনে হয় ডাক্তারদার ব্যাপারে এককভাবে কারো কিছু করার সুযোগ খুবই কম। মিলবে। আমার বিশ্বাস ডাক্তারদার কিডন্যাপের ঘটনা কোনো বিচ্ছিন্ন কিছু নয়। সাম্প্রতিককালে মহান চীনে বড় বড় কিছু কিডন্যাপের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত শুনেই দাঁড়িয়ে পড়ল আহমদ মুসা। তার চোখে মুখে ফুটে উঠেছে প্রবল জিজ্ঞাসা। লুঝিও কথা বন্ধ করে দাঁড়াল। যেমন? জিজ্ঞাসা আহমদ মুসার। বেইজিং বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ছাত্র, যুব কমিউনিস্ট আন্দোলনের শীর্ষ নেতা এবং হুই মুসলিমদের সবচেয়ে সম্মানিত নেতা মা চুইংয়ের ছোট ছেলে মা ঝু সুলতান। মা ঝু সুলতানের বড় বোন দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞানী ফা জি ঝাও। উইঘুর মুসলমানদের অন্যতম শীর্ষ নেতা উরুমুচির বাসিন্দা ইরকিন আহমেদ ওয়াং। চীনের নিষিদ্ধ নগরীর খনন কাজের এবং খনন পরবর্তী ম্যাপ তৈরি কাজের প্রধান ইঞ্জিনিয়ারের কিডন্যাপ হওয়ার কাহিনী বলে হতাশ কণ্ঠে জানাল, এসব কিডন্যাপের বিষয়ে কিছুই হদিস করতে পারেনি পুলিশ এখনও। আহমদ মুসার চোখে নেমে এসেছে বিস্ময়। গোগ্রাসা যেন গিল ছিল লুঝির কথাগুলো। লুঝির কথার পরও ভাবনা শেষ হল না আহমদ মুসার। একসময় সে নির্বিকার কণ্ঠে বলল, কিডন্যাপের ঘটনা আরও আছে লুঝি। জিনজিয়াংয়ের সাবেক গভর্নরের জামাতা এবং উইঘুর মুসলমানদের উদীয়মান নেতা আহমদ ইয়াং নিখোঁজ হয়েছেন কয়েক মাস হল।
সবাই জানেন তাকে কিডন্যাপ করা হয়েছে। আবার হাঁকতে শুরু করেছে আহমদ মুসা ও লুঝি দুজনেই। আহমদ মুসার কথা শুনে লুঝি তাকালো আহমদ মুসার দিকে। তার মুখে কিছুটা বিস্ময়। বলল, হ্যাঁ, আমি সে কথা শুনেছি, কিন্তু আপনি তাকে এতটা চেনেন? জানার সুযোগ হয়েছিল লুঝি, বলল আহমদ মুসা। লুঝি তাকালো আহমদ মুসার দিকে। তার চোখে কিছুটা কৌতূহল। ড্রয়িং রুমের ও প্রান্তে লাশের কাছে পৌঁছে গিয়েছিল আহমদ মুসারা। যে 4টি লাশ ড্রয়িং রুম ও সিঁড়িমুখে পড়েছিল, সে লাশগুলো দেখা শুরু করল আহমদ মুসা। লাশগুলোর পকেট, হাতড়িয়ে টাকা ও মানিব্যাগ ছাড়া কিছুই পাওয়া গেল না। বড় ক্রিমিনাল দল বা লোকদের এমনটাই দেখে আসছে আহমদ মুসা। আহমদ মুসা লাশগুলোর বাহু, বুক, পিঠ ও শার্ট জ্যাকেটের কলার হাতা পরীক্ষা করল। তেমন কিছুই দেখল না। তবে জামা ও জ্যাকেটের হাতার উল্টো পিঠে চীনা একটা অ্যালফাবেট দেখল। ঠিক এখনকার চীনা অ্যালফাবেট নয়, বর্তমান চীনা অ্যালফাবেটের আদিরূপ। চীনের ল্যাঙ্গুয়েজ মিউজিয়ামে আহমদ মুসা চীনা অ্যালফাবেটের আদি ইপ্টটা দেখেছিল। লাশগুলো পরীক্ষা করতে গিয়ে আহমদ মুসা সবার জামা জ্যাকেটের হাতার উল্টো পিঠে এই অক্ষরটা পেল। অ্যালফাবেটটা কি, তার অর্থ কি, এসব কিছুই বুঝতে পারল না আহমদ মুসা। তবে বুঝতে পারল এ সংকেতের একটা অর্থ আছে। উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার মুখ, যেন এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ের একটা মৌলিক আবিষ্কার। বিষয়টা পরিষ্কার হওয়ার আগে লুঝিকে এটা সে জানাবে না, সিদ্ধান্ত নিল আহমদ মুসা। আশ্চর্য রকম চালাক এই লোকগুলো। এদের সম্পর্কে জানবার, চিনবার, অনুসন্ধান করবার মতো কোনো কিছুই এদের সাথে নেই। তবে এরা বড় কোনো গ্যাং হবে, বলল আহমদ মুসা। সেই সাথে উঠে দাঁড়াল সে। এসব থাক, পুলিশ এসে দেখবে। চলুন আমরা যাই, ডাক্তার ম্যাডাম এখনই এসে পৌঁছবেন, লুঝি বলল। হাঁটতে শুরু করল আহমদ মুসা, সাথে লুঝিও। ঘরে ঢুকে লুঝি বলল আহমদ মুসাকে, প্লিজ আপনি একটু বিশ্রাম নিন, ডাক্তার এলে তো তাকে আবার সময় দিতে হবে। ধন্যবাদ বলে আহমদ মুসা শুয়ে পড়ল। আমি পাশের ঘরেই আছি স্যার, ডাক্তার এলেই তাকে নিয়ে আসব। ডাক্তার দেখে যাবার পরই আহমদ মুসাকে লুঝি তার বাসায় নিয়ে এসেছে। নতুন আঘাত পুরনো আঘাতের গুরুতর ক্ষতি করেছে। ডাক্তারের পরামর্শ ছিল এ অবস্থায় বাসায় রাখা খুব ঝুঁকিপূর্ণ। যখন সেটা সম্ভব নয়, তখন খুব সাবধানে থাকতে হবে। আঘাতের উপর কিছুতেই কোনো বাড়তি চাপ আনা যাবে না। অন্তত 7 দিন কমপ্লিট রেস্টে থাকতে হবে। পরদিন সকাল। আহমদ মুসার নাশতা খাওয়া শেষ। চাওজিং বাসন পত্র নিয়ে গেল। গতকাল থেকেই লুজির সেক্রেটারি চাওজিং লুজির সাথে এ বাড়িতে আছে। চাওজিং আহমদ মুসার সাংঘাতিক ফ্যান হয়ে উঠেছে। আহমদ মুসাকে সে মিরাকল ম্যান বলে মনে করে। গতকাল সে যা দেখেছে তা ফিল্ম ছাড়া আর কোথাও ঘটেছে বলে সে মনে করে না। তার সমস্ত সম্মান ও শ্রদ্ধা এখন আহমদ মুসার প্রতি। স্বেচ্ছায় বাড়তি সার্ভিস দেওয়ার জন্য সে তার মনিব লুঝিকে অফার করেছে। আহমদ মুসার সাথে লুঝিও নাশতা করেছে। বেডেই বালিশে হেলান দিয়ে আহমদ মুসা কফি খাচ্ছিল। লুঝি পাশেই সোফায় বসেছিল। লুঝি, তোমাদের জিরোতে ভাষাবিজ্ঞানী নিশ্চয় আছেন, বলল আহমদ মুসা। ভাষাবিজ্ঞানী? ভাষাবিজ্ঞানী দিয়ে কি করবেন? লুঝি বলল। মানুষের পরেই গুরুত্বপূর্ণ তার ভাষা। চীনা ভাষাটার মূলটা নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে। অসুস্থতার এই সময়টাকে আমি একটু কাজে লাগাতে চাই। চমৎকার, আমি আপনাকে যতই দেখছি ততই বিস্ময়ের পরিধি বাড়ছে, বলে একটু গম্ভীর হল লুঝি। বলল, স্যার, আমার একটা বড় কৌতূহল। কি কৌতূহল? বলল আহমদ মুসা। আপনার সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না, জিজ্ঞাসাও করা হয়নি, আপনিও বলেননি, লুঝি বলল। হ্যাঁ, পরিচয় জানা একটা অধিকার, কিন্তু পরিচয় সবসময় পাওয়া যায়, বলল আহমদ মুসা। পরিচয় পাওয়া না গেলে বলার কিছু নেই, পরিচয় না দেওয়াও একটা দায়িত্ব, বলল লুঝি। হাসল আহমদ মুসা, বলল, আমার নাম তো আপনি জেনেছেন। নাম নয়, নামের একটা অংশ জেনেছি, আর নাম পরিচয়ের মাত্র একটা অংশ। গম্ভীর হল আহমদ মুসা। একটু ভাবল সে, তারপর হেসে উঠে বলল, তুমি বুদ্ধিমতী, গোটা দুনিয়া সম্পর্কে সচেতন। আমি নিশ্চিত তুমি আমার পরিচয় বের করে ফেলবে। আমি তার জন্য অপেক্ষা করতে চাই। হাসল লুঝি, বলল, আপনি চমৎকারভাবে নিজের পরিচয় আড়াল করার ব্যবস্থা করলেন, ধন্যবাদ।
কিন্তু তবু একটা পরিচয় পেয়েই গেলাম যে আপনি কোনো না কোনো দিক দিয়ে একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। বিশ্ববরেণ্য ব্যক্তি হলে তবেই চেষ্টা করলে যে কেউ তার পরিচয় বের করতে পারে। ঠিকই বলেছ লুচি, তবে আমি এই অর্থে কথাটা বলিনি, সরি। আল্লাহ প্রত্যক্ষ অপ্রত্যক্ষ যে কোনো অহংকার প্রকাশ থেকে আমাকে হেফাজত করুন, বলল আহমদ মুসা। গম্ভীর কণ্ঠ আহমদ মুসার। সরি স্যার, আমি এদিকটা চিন্তা করে কথাটা বলিনি। স্যার, যে মানুষ অন্যের স্বার্থে মৃত্যুমুখে ঝাঁপিয়ে পড়েন তিনি সেটা করেন মানুষকে ভালোবেসে, মানবিক দায়িত্ববোধের তাকিদে। তার মনে কোনো অহংকারের স্থান হতে পারে না। থামল একটু লুঝি, বলল আবার, আপনার সাথে অল্প কয়েকদিনের আমার পরিচয়, তাতেই আমার মনে হয়েছে আপনার জীবনটা যেন মানুষের জন্যেই। এমন মানুষ তো পৃথিবীতে খুব বেশি দেখা যায় না। তাই তো আমার এত আগ্রহ ছিল জানার জন্যে যে কে আপনি। আবেগে ভারী হয়ে ওঠা কণ্ঠস্বর তার। লুজি, তুমি যেটা বলছো সেটাই স্বাভাবিক। এটা আমার, তোমার, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আহমদ মুসা একটু থেমেই বলে উঠল, এসো আমরা পুরনো কথায় ফিরে যাই। আমি একজন ভাষাবিজ্ঞানীর কথা বলছিলাম। তোমার জানাশোনার মধ্যে এমন কেউ আছেন? আছেন অবশ্যই। আমার ঘনিষ্ঠ আত্মীয় একজন চীনা ভাষার ইতিহাসের উপর ডক্টরেট। তিনি বেজিং বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্য বিভাগের ডিন ছিলেন। এখন রিটায়ার করেছেন। এই জিবেরা শহরেই তার বাড়ি। তিনি এখন এখানেই থাকেন, লুচি বলল। আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, ধন্যবাদ লুচি। তিনিই উপযুক্ত ব্যক্তি হবেন। আমি আজকালের মধ্যে তার কাছে একটু যেতে চাই। কিন্তু ডাক্তারের তো নিষেধ আছে। এ ধরনের চলাফেরা এখন কিছুতেই করা যাবে না। অন্তত 7 দিন অপেক্ষা করতে হবে আপনাকে, লুচি বলল। সরি লুজি, এটা সম্ভব নয়। আমি আসলেই ভালো আছি। তুমি ব্যবস্থা করলে আমি গাড়িতে যেতে পারব, কোনো অসুবিধাই হবে না, বলল আহমদ মুসা। আমি বুঝতে পারছি না বিষয়টা এত জরুরি হল কেন, লুজি বলল। দৃষ্টি তার আহমদ মুসার ওপর নিবদ্ধ। লুজি, আমি ডাক্তারডার কিডন্যাপারদের পরিচয় উদ্ধারের চেষ্টা করছি। এই চেষ্টার অংশ হিসেবেই আমি তার কাছ থেকে কিছু জানতে চাই। বিস্ময় নেমে এলো লুঝির চোখে মুখে। অনেক প্রশ্ন ছুটে এলো তার মনে। ইনি এমন অসুস্থ অবস্থাতেও কিডন্যাপারদের পরিচয় উদ্ধারে তদন্তে নেমেছেন? পুলিশ তো এ কাজ করছে, আর ডাক্তারডা তো সরকারের লোক। তাদেরই দায়িত্ব তাকে উদ্ধার করা। ইনি এ বিষয়টাকে এত বড় অগ্রাধিকার দিচ্ছেন কেন? আর ভাষাবিজ্ঞানীর কাছে এ ব্যাপারে কী বা পাবেন? তাদের পরিচয় অনুসন্ধানের জন্য ভাষাবিজ্ঞানীর কাছে? আমি বুঝতে পারছি না স্যার, লুঝি বলল। আমার একটা সন্দেহ নিরসন হবে এতে। কোনো কাজের একাধিক অপশন থাকতে পারে। সেরকম একটা অপশন নিয়ে আমি ভাবছি। কিছুই নাও পেতে পারি, বলল আহমদ মুসা। তাহলে তাড়াহুড়া করা কেন? লুঝি বলল। কিডন্যাপারদের পরিচয় যত তাড়াতাড়ি জানা যাবে ডাক্তার দাদের উদ্ধার ততই সহজ হবে, বলল আহমদ মুসা। আবার বিস্ময় নেমে এলো লুঝির চোখে মুখে। তার পলকহীন দুটি চোখ আহমদ মুসার মুখের উপর আটকে আছে। সেই সব প্রশ্ন আবার তার মনে। তার কথা শুনে মনে হচ্ছে অপহৃতদের উদ্ধার করার দায়িত্ব তার। কেন তিনি এমন কথা বলছেন? আসলে ইনি কে? আবার এই প্রশ্নটাই তার কাছে বড় হয়ে উঠল। কিন্তু কোনো প্রশ্ন আর সে করল না। বলল, আমি বুঝেছি স্যার। আজ সন্ধ্যার পর আমরা যাব আমার মামা ডাক্তার হুয়াংফুর কাছে। একটু আগেই আমরা যাব। আমি মামাকে বলে রাখছি। সন্ধ্যার পর লুজির গাড়ি বারান্দা থেকে একটা গাড়ি বেরিয়ে দ্রুত এগিয়ে বাড়ির সামনের বড় রাস্তায় উঠল। ছুটে চলল প্রশস্ত রাস্তা ধরে পশ্চিম দিকে। ড্রাইভিং সিটে লুজি। পাশের সিটে বসেছে আহমদ মুসা। তার মাথায় হ্যাট। হ্যাটটা তার মাথার ব্যান্ডেজ ঢেকে দিয়েছে। জনাব হুয়াংফু কোথায় থাকেন? জিজ্ঞাসা করল আহমদ মুসা। জিবেরা শহরের একদম পশ্চিম মাথায়, প্রায় 20 কিলোমিটার হবে এখান থেকে। কথা শেষ করেই লুজি আবার বলল, এই সময় এই এলাকায় গাড়ি ঘোড়া কম থাকে। আমাদের যেতে সময় বেশি লাগবে না। আমরা এমন আলোচনা নিয়ে যাচ্ছি, উনি কি বিরক্ত হবেন? বলল আহমদ মুসা। হাসল লুজি, বলল, দেখবেন আপনি উঠতে পারবেন না ওখান থেকে। কথা বলার জন্য কাউকে পেলে বড় মামা তাকে ছাড়েন না। আপনাকে পেলে তো কথাই নেই। এরকম টুকিটাকি গল্পের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভ করছিল লুঝি। ছুটে চলছিল গাড়ি প্রায় ফাঁকা সোজা রাস্তা ধরে। অভ্যাসবশতই আহমদ মুসার চোখ গাড়ির রিয়ার ভিউয়ের ওপর গিয়ে পড়ছিল। অনেকক্ষণ ধরেই একটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছিল একই গতিতে তাদের পেছনে পেছনে আসতে।
হঠাৎ গাড়িটার গতিবেগ বেড়ে গেল। ব্যাপারটা আহমদ মুসার দৃষ্টি আকর্ষণ করল। হঠাৎ এমন গতিবেগ বাড়া স্বাভাবিক নয়। কোনো খবর পেয়েই হঠাৎ যেন গাড়িটা লাফ দিয়ে উঠেছে। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। গাড়ির রিয়ার ভিউ থেকে আহমদ মুসার দৃষ্টি সামনের দিকে ছুটে গেল। সামনে চোখ পড়তেই আঁতকে উঠল আহমদ মুসা। দেখল সামনের দিক থেকে 4টি হেডলাইট ছুটে আসছে রং সাইড নিয়ে। লুজি আহমদ মুসার মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছিল। সেও দেখতে পেয়েছিল বাম সাইড দিয়ে আসা 4টি হেডলাইট। রং সাইড দিয়ে এভাবে ছুটে আসতে দেখে সেও আঁতকে উঠেছিল। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। 4টি হেডলাইটের ধেয়ে আসার দিকে চোখ পড়তেই আহমদ মুসা একটু ঘুরে ডান হাত দিয়ে স্টিয়ারিং শক্ত করে ধরে সিটের সামনের দিকে নিজেকে একটু সরিয়ে নিয়ে বলল, লুজি, তাড়াতাড়ি এই সিটে সরে এসো, কুইক। সামনের দিকে চোখ পড়ার পরই লুঝি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরেছিল। সুতরাং লুঝি আহমদ মুসা বলার সঙ্গে সঙ্গেই নিজের দেহটাকে সিটের দেয়ালের দিকে গুটিয়ে নিয়ে এগিয়ে এলো পাশের সিটে। সাথে সাথেই আহমদ মুসা বসল তার জায়গায়। রিয়ার ভিউর দিকে তাকিয়ে পেছনের গাড়িটার দূরত্ব পরিমাপ করে নিল আহমদ মুসা। সামনের 4টা হেডলাইটের পারস্পরিক দূরত্ব ও উচ্চতা দেখে গাড়ি দুটির আকৃতি এবং তা রাস্তার কতটা জুড়ে আসছে তার পরিমাপ করে নিল। আহমদ মুসা তার গাড়িটাকে সামনের 2 গাড়ির মাঝ বরাবর নিয়ে এল। আহমদ মুসা তার গাড়ির গতি একটুও পরিবর্তন করল না। সে বুঝতে দিতে চায় না যে তাদের ষড়যন্ত্র পরিকল্পনা আহমদ মুসারা বুঝতে পেরেছে। লুঝির চোখে মুখে আতঙ্কের ছায়া। সে একবার দেখছে সামনের গাড়ি দুটোকে, আবার তাকাচ্ছে আহমদ মুসার দিকে। আহমদ মুসার মুখ পাথরের মতো স্থির, নির্বিকার। তার 2 চোখ সামনের 2 গাড়ির উপর আঠোর মতো লেগে আছে। লুঝি, তুমি রিয়ার ভিউতে পেছনের গাড়ির গতি এবং এগোবার লাইনটা দেখো। পেছন থেকেও গাড়ি তাড়া করেছে। এটা শুনে আঁতকে উঠল লুঝি। তাকালো রিয়ার ভিউয়ের দিকে। কয়েক সেকেন্ড দেখে বলল, গাড়িটা মনে হয় তার সর্বোচ্চ গতিবেগ নিয়ে এগিয়ে আসছে, আর গাড়িটা ঠিক আমাদের গাড়ির লাইনে আছে, বলল লুঝি। উদ্বেগে তার কণ্ঠ রুদ্ধ প্রায়। একটু থেমেই সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, ওরা আমাদের সামনে পেছনে 2 দিক থেকে আঘাত করবে। আমাদের পালাবারও তো পথ নেই। কেঁপে কেঁপে কথাগুলো বেরিয়ে এলো লুঝির কণ্ঠ থেকে, শুকনো তার কণ্ঠ। আহমদ মুসার পলকহীন দৃষ্টি সামনের গাড়ির উপর নিবদ্ধ। চোখ না সরিয়েই বলল, লুঝি, আল্লাহ আছেন আমাদের সাথে। শান্ত স্বাভাবিক কণ্ঠস্বর আহমদ মুসার। লুঝি তাকালো আহমদ মুসার দিকে। চোখে মুখে তার সেই ঔজ্জ্বল্য, শুধু তাতে লড়াই করার মতো শপথদীপ্ত ছাপ। দুদিক থেকেই তখন গাড়ির শব্দ তীব্র হয়ে উঠেছে। যমদূতের মতো ছুটে আসছে সামনের ও পেছনের গাড়ি দুটো। আহমদ মুসা গাড়ির লাইন সামান্যও চেঞ্জ করেনি। 2 গাড়ির মাঝ বরাবর যে স্পেস আছে ঠিক তার বরাবর গাড়ি ছুটে চলেছে আহমদ মুসার। সামনের গাড়ি দুটিও তাদের লাইন তেমন একটা চেঞ্জ করেনি, শুধু পরস্পর একটু ক্লোজ হয়েছে। মাঝের ফাঁকা জায়গা দিয়ে আহমদ মুসার গাড়ি যাতে স্লিপ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা। খুশি হল আহমদ মুসা। তার কৌশল কাজ দিয়েছে। গাড়ি ক্লোজ হওয়ায় বাম দিকের গাড়িটাও ফুটপাতের মধ্যকার স্পেস আর একটু বেড়েছে। সামনের গাড়ি দুটো 50 মিটার দূরে, পেছনের গাড়িটাও তাই হবে। আহমদ মুসা স্টিয়ারিং হুইলে রাখা হাত দুটোকে আরও মজবুত করল। চেপে ধরল অ্যাক্সিলেটর বিসমিল্লা বলে। আর সেই সাথে ধ্বনিত হল শক্ত কণ্ঠ আহমদ মুসার, লুঝি শুয়ে পড়ো সিটে, আঁকড়ে ধরো সিট। আহমদ মুসার গাড়ি লাফ দিয়ে উঠে চলতে শুরু করেছে তীব্র গতিতে। দ্রুত কমছে দূরত্বের আয়ু। 10 মিটার 20 মিটার হারিয়ে গেল দূরত্ব থেকে চোখের পলকে। ডিস্টেন্ট মিটারের লাল কাঁটা 30 মিটারে পৌঁছতেই আহমদ মুসা বাম দিকে এলাকারে এক ভয়ানক টার্ন নিল। গাড়ির চাকা চিৎকার করে উঠল, কিন্তু গাড়ি উল্টে গেল না। গতি একটুও কমায়নি আহমদ মুসা। শক্ত স্থির আহমদ মুসার মুখ। তার 2 বাহু শক্ত করে ধরে স্টিয়ারিং হুইল। প্রথম টার্ন নেবার কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটা এল টার্ন নিল আহমদ মুসা। আরও কয়েক সেকেন্ড পর গাড়ির হার্ড ব্রেক কষল সে। তার সাথে সাথেই প্রচণ্ড সংঘর্ষের শব্দ। আরও কয়েকটা মুহূর্ত, কয়েকটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। আহমদ মুসার ভ্রুক্ষেপ সেদিকে নেই। 2 হাত স্টিয়ারিং হুইলে রেখেই সিটে গা এলিয়ে দিয়েছে সে। চোখ দুটি বোজা তার, আর আল্লাহর শকর আদায় হৃদয় তার ব্যাকুল হয়ে উঠেছে। করুণাময় আল্লাহ তার অপার করুণা দিয়ে বারবার তাকে সাহায্য করেন।
এই সেদিন আর্মেনিয়ায় সে ঠিক আজকের মতোই গাড়ির ফাঁদে পড়ে স্যান্ডউইচ হওয়ার হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। ভয়ঙ্কর দুঃস্বপ্নের ঘোর তখনও কাটেনি লুঝির। গাড়ির ভয়ঙ্কর টার্নের সময় সে আঁকড়ে ধরেও নিজেকে রক্ষা করতে পারেনি। তার দেহের পেছনের অংশ সিট থেকে পড়েছিল সিটের নিচে। মনে হয়েছে গাড়ির সংঘর্ষ ও বিস্ফোরণের শব্দ যেন তাদেরই ওপর হয়েছে। তারা কোথায়, কি অবস্থায়, কি ঘটেছে ভাবতেও ভয় করছে তার। চোখ খুলতে পারছে না আতঙ্কে। একসময় তার মনে হল তার ডান হাত নরম কিছু যেন জাপটে ধরে আছে। ধীরে ধীরে চোখ মেলে দেখল তার ডান হাত আহমদ মুসার উরু জাপটে ধরে আছে। সিটে পড়া থেকে বাঁচতে গিয়ে খুঁজে হাতের কাছে যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে সে। লুঝি তাড়াতাড়ি হাত টেনে নিয়ে তাকাল আহমদ মুসার দিকে। আহমদ মুসাকে নীরব, নিস্পন্দ, চোখ বোজা এবং সিটের উপর এলিয়ে পড়া দেখে ভয় পেয়ে গেল লুঝি। লুঝি তাড়াতাড়ি উঠে আহমদ মুসার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে আর্তকণ্ঠে বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার চোখ বন্ধ কেন? আহমদ মুসা চোখ খুলল, সোজা হয়ে বসল। চোখ খোলার সাথে সাথে দু চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহমদ মুসার দুই গণ্ড বেয়ে। স্যার, আমরা বেঁচে গেছি, ঈশ্বর আমাদের বাঁচিয়েছেন। আপনার চোখে অশ্রু কেন? বলল লুঝি। এ অশ্রু কান্নার নয়, আল্লাহকে ধন্যবাদ দেয়ার। সব অসম্ভবকে তিনিই সম্ভব করতে পারেন, আহমদ মুসা বলল। কিন্তু আমরা বাঁচলাম কি করে? আপনার আদেশ শোনার পর বুঝেছিলাম দুদিকের। পেছনে পিষ্ট হয়ে মরার প্রস্তুতি ওটা, লুঝি বলল। তার কণ্ঠ কান্নায় অবরুদ্ধ। কি করে বাঁচলাম চলো দেখে আসি, বলে আহমদ মুসা নামল গাড়ি থেকে। লুঝিও নেমে এলো ওপাশের দরজা দিয়ে। তারা দেখল মুখোমুখি ধাক্কা খেয়ে দুই গাড়ি এবং একটি গাড়ি আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত ও বিস্ফোরিত হয়েছে। প্রবল গতিবেগের কারণেই গাড়ি তিনটির এই মর্মান্তিক দশা হয়েছে। ইঞ্জিন বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যাওয়ায় কারো বেঁচে থাকার সম্ভাবনা কম। সব দেখে লুঝি তাকাল আহমদ মুসার দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে। বলল, স্যার, যা ঘটেছে, যা ঘটালেন তা অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আবেগরুদ্ধ তার কণ্ঠ, বিস্ময়পীড়িত তার চেহারা, বিমুগ্ধ তার দৃষ্টি। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, তখন দুদিক থেকে পুলিশের গাড়ি আসতে দেখা গেল। চলো লুঝি, গাড়িতে। পুলিশের জন্য অপেক্ষা করার আমাদের প্রয়োজন নেই। পুলিশ সহজেই বুঝবে হাইল্যান্ডার জিপকে টার্গেট করে রং সাইড নিয়ে গাড়ি আসছিল। অবশ্যম্ভাবী সংঘর্ষে এই মারাত্মক ঘটনা ঘটেছে। আহমদ মুসা চলতে শুরু করল, তার সাথে লুঝিও। আহমদ মুসার নির্দেশে লুঝি আবার ড্রাইভিং সিটে বসেছে। গাড়ি স্টার্ট দেবার আগে তাকালো আহমদ মুসার দিকে। বলল, কোথায় যাব আমরা? আমরা কি এখন ফিরে যাব না বাড়িতে? বাড়ি ফেরার মতো কিছু ঘটেনি লুঝি। তুমি অন্যরকম না ভাবলে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই যেতে চাই, বলল আহমদ মুসা। ধন্যবাদ, আপনি যা বলছেন সেটাই আমার মতো। আমি ভেবেছিলাম আপনার উপর এত বড় প্রাণঘাতী আক্রমণ হল এবং যখন শত্রুর নজরে পড়েই গেছি তখন আর আমরা সামনে অগ্রসর হব কিনা, বলল লুঝি। ফিরে গেলেই যে বিপদ বাড়বে না তা নয়, শত্রু তার কাজ করুক, চলো আমরা আমাদের কাজ করি, বলল আহমদ মুসা। আবার লুজির বিস্ময় দৃষ্টি গিয়ে নিবদ্ধ হল আহমদ মুসার মুখে। বলল লুজি, আপনাকে প্রশংসা করার মতো কোনো শব্দ, কোনো বিশেষণ আমার জানা নেই। এত বড় ঘটনা। আহমদ মুসা লুজির কথার মাঝখানেই বলে উঠল, বিশেষণ বা বিশেষণবাচক বিশেষ্যের ব্যবহার মানুষের ক্ষেত্রে কোনো সময় যথার্থ হয় না লুজি। হয় বেশি হয়, না হয় কম হয়, তবে অতিরঞ্জনটাই বেশি হয়। তাই লুজি কোনো বিশেষণ খুঁজো না, আসলে সব প্রশংসা আল্লাহর জন্যে, স্রষ্টার জন্যে। ধন্যবাদ। একটা প্রবল কৌতূহল আমার। সামনে ও পেছন থেকে ট্রাকের মতো ভারী গাড়ি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার মুখে শেষ ২০ মিটারের সংকীর্ণ স্পেসে আপনি গাড়ি ঘুরিয়ে গাড়িকে ওইরকম নিরাপদ জায়গায় নিতে পারবেন, এমন নিখুঁত অঙ্ক আপনি কিভাবে কষলেন? আর এমন ভয়াবহ ঝুঁকি নিতে আপনার বুক কাঁপেনি? ভেবে আমি কুলকিনারা পাচ্ছি না। দূরত্ব হিসাব করে আপনি প্রথম টার্ন নিয়েছিলেন, কিন্তু মাত্র ৭-৮ ফুট পরে ফুটপাত থেকে বাঁচার জন্যে দ্বিতীয় টার্ন আপনি ঠিক সময়ে কেমন করে নিলেন? মানুষের সামনে যখন সব পথ বন্ধ হয়ে যায়, আল্লাহ তখন নতুন পথ খুলে দেন। মাথায় মনে বুদ্ধি পরিকল্পনাও তিনিই এনে দেন, কঠিনকে তিনি সহজ করে দেন, বলল আহমদ মুসা। আহমদ মুসাদের গাড়ি টার্ন নিয়ে ডান দিকের একটা রাস্তা দিয়ে চলতে শুরু করল। বলল লুজি, তবে স্যার,
স্রষ্টা পথ খুলে দেন তাদেরকেই যারা যোগ্য, কিন্তু সবাই সে পথ পায় না বা সে পথে চলতে পারে না। আপনি যা করেছেন তা আমার জন্য অবিশ্বাস্য, অকল্পনীয়। কয়েক সেকেন্ডে কি ঘটেছিল তা ভাবতেই আমার বুক কাঁপছে। সেটা আমি পাশে আছি এবং ছিলাম বলে। যদি তুমি একা থাকতে তাহলে তুমিও তা করতে, আমি যা করেছি, বলল আহমদ মুসা। আমি আর কথা বলবো না আপনার সাথে। প্রশংসা এড়াবার জন্যে, আপনার অনন্যতাকে চাপা দেওয়ার জন্যে সবাইকেই আপনার সমকক্ষ বানাতে ছাড়বেন না, লুঝি বলল, তার কণ্ঠে অভিমানের সুর। দেখো, আমি তো শুধু কথায় কাজ সারছি, তোমার মুখে ধুলা দিতে যাইনি, বলল আহমদ মুসা। বুঝলাম না স্যার, লুঝি বলল, গম্ভীর কণ্ঠ তার। এই যে কথা বলবে না বললে, বলল আহমদ মুসা। আমি কথা বলছি না, মুখে ধুলা দেওয়ার অর্থটা বুঝতে পারিনি তাই বললাম। একটু থেমেই আবার বলে উঠল লুঝি, আমার মামার বাসায় আমরা এসে গেছি। আহমদ মুসা বলল, আমাদের ধর্মের সামনে প্রশংসাকারীর মুখে ধুলা নিক্ষেপের কথা এসেছে। আহমদ মুসাদের গাড়ি আবার একটা টার্ন নিল। প্রাইভেট ধরনের একটা রাস্তা ধরে অল্প কিছুটা এগিয়ে একটা টিলায় উঠে এলো আহমদ মুসাদের গাড়ি। টিলাটা বেশ বড়, তার মাথায় বেশ অনেকখানি জায়গা নিয়ে বিশাল একটা বাড়ি। বাড়িটা দেখিয়ে বলল লুঝি, ওই বাড়িতেই আমরা যাচ্ছি, মামাদের বাড়ি ওটা। কফি খেতে খেতে লুজির মামা আবার অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাল আহমদ মুসার দিকে। পরিচয়ের সময়ও লুজির মামা অধ্যাপক হোয়াং আহমদ মুসার দিকে এই দৃষ্টিতে তাকিয়েছিল। লুজি আহমদ মুসা সম্পর্কে সব কথা মামাকে বলে রেখেছিল। পরিচয় পর্বে সে শুধু জানায়, মামা, ইনি ডাক্তার ডার উদ্ধারের ব্যাপারে কাজ করতে চান। এ ব্যাপারেই তিনি চান আপনার কাছে কিছু একটা বিষয় জানতে। লুজির মামার মুখটা গম্ভীর হয়ে উঠেছিল, তাতে পড়েছিল বেদনার ছায়াও। বলেছিল অধ্যাপক হুয়াং, ডাক্তার ডা আমার বন্ধু। তার মতো একজন নির্বিরোধ গুণী মানুষ কিডন্যাপর হওয়ায় আমি খুবই বিস্মিত হয়েছি, তার সাথে বড় আঘাতও পেয়েছি। একটু থেমেছিল অধ্যাপক হুয়াং, তাকিয়েছিল আহমদ মুসার দিকে। বলেছিল, খবরের কাগজেই আমি পড়েছি ডাক্তার ডার জন্য তুমি কি করেছ। পুলিশদের যা করার ছিল তুমি সেটা করেছ। তাকে উদ্ধার করতে ছুটে এসে তুমি ভয়ানক বিপদে জড়িয়েছ। তোমাকে না দেখেই আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। তুমি আবার তার অনুসন্ধানে নামতে চাও। আমি তোমার মানবতায় মুগ্ধ। অধ্যাপক হুয়াং লুজির মামা খালাদের মধ্যে সবার বড়। অনেক বয়স হয়েছে তার। তার মাথার চুল, দাড়ি, এমনকি চোখের ভ্রুও একেবারে শুভ্র। প্রথমেই আহমদ মুসাকে সে তুমি বলে সম্বোধন করেছিল। অধ্যাপক হুয়াং আহমদ মুসার দিক থেকে অর্থপূর্ণ, সেই সাথে বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি সরিয়ে কফির মগটা টেবিলে রেখে আহমদ মুসাকে উদ্দেশ্য করে বলল, ইয়াং ম্যান, তুমি তোমার পরিচয় লুজিকে দাওনি, আমাকেও দাওনি। আমি কি ঠিক বলছি? আহমদ মুসা তাকাল অধ্যাপক হুয়াংয়ের দিকে। জি, ঠিক বলেছেন স্যার, বলল আহমদ মুসা। প্রথম দেখাতেই আপনাকে চিনতে পেরেছিলাম, কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন আমি নিশ্চিত। মুহূর্তের জন্য একটু থামল অধ্যাপক হুয়াং। বলল আবার আহমদ মুসাকে লক্ষ্য করে, আপনার পরিচয় গোপন করার যৌক্তিকতা আছে। আপনার সিদ্ধান্তকে সম্মান করি। আমি সত্যি বিস্মিত, অভিভূত আপনাকে দেখে। আমার এখনও মনে হচ্ছে চোখ কি আমার ঠিক দেখছে। স্যার, শুরুতেই আমাকে তুমি বলে সম্বোধন করেছেন। আমি এই সম্বোধনেই খুশি। প্লিজ আমাকে আপনি বলে বিব্রত করবেন না, বলল আহমদ মুসা। একটু থামল আহমদ মুসা। সঙ্গে সঙ্গেই আবার কথা বলার জন্যে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লুজি বলল, বড় মামা, আপনি একে চিনতে পেরেছেন। এখন ওর পরিচয় গোপন রাখাকে সম্মান দেখান ক্ষতি নেই, কিন্তু আমার আগ্রহ তো শতগুণ বেড়ে গেল ওর পরিচয় জানার জন্যে। তার কি হবে এখন? হাসল অধ্যাপক হুয়াং, লুঝির মামা। আমি এই বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম। আমার কৌতূহল, প্রথম দেখাতেই আপনি চিনেছেন, তার মানে আপনি আমাকে ভালোভাবে চিনেন। কিন্তু কিভাবে চিনেন? আমি চীনের এ অঞ্চলে কখনই আসিনি, বলল আহমদ মুসা। গম্ভীর হয়ে উঠল অধ্যাপক হুয়াংয়ের মুখ। বলল, তোমার পরিচয়ের জন্য খুব অনুসন্ধানের প্রয়োজন নেই। তোমার পরিচয় দুনিয়ার সর্বত্র ছড়িয়ে আছে। ইন্টারনেট তোমাকে প্রতি পদে পদে ফলো করছে, আপডেট দিচ্ছে তোমার ব্যাপারে। ইন্টারনেটের সবটা হয়তো ঠিক হয় না, তবে মোটামুটি একটা স্টোরি পাওয়া যায় তোমার ব্যাপারে। তোমাকে জানা আমার শুরু হয় তুমি যখন প্রথমবার সোভিয়েত ইউনিয়নে আসো, তখন থেকে।
দ্বিতীয়বার তুমি সিংকিয়াং এসেছিলে তখন বেজিংয়ে সিংকিয়াংয়ের সাবেক গভর্নরের সাথে আমার দেখা হয়। তার কাছ থেকে প্রথমবার তোমার সম্পর্কে সরাসরি জানার সৌভাগ্য আমার হয়। আধুনিক যুগে যারা দুনিয়ায় পরিবর্তন এনেছেন তাদের বিভিন্ন জনকে বিভিন্ন কারণে আমি শ্রদ্ধা করি। তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমাকে শ্রেষ্ঠ আসন দেই এই কারণে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে, সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনার কাজে তুমি তোমার আদর্শবাদ, নৈতিকতা, মানবিকতার সম্মিলন ঘটিয়েছ। অন্য অনেকের চাইতে তোমার বড় পার্থক্য হল অবৈধকে তুমি সবসময় অবৈধ বলেছ, অন্যায়কে সর্বাবস্থায় তুমি অন্যায় বলেছ। কিন্তু অন্যায় পথে অবৈধ কাজের দ্বারা মহৎ লক্ষ্য অর্জনকে তুমি বৈধ মনে করনি। থামল অধ্যাপক হুয়াং। আহমদ মুসার সঙ্গে সঙ্গেই বলে উঠল, স্যার, এই নীতিবোধের জন্যে ব্যক্তি হিসাবে আমার কোনো কৃতিত্ব নেই। আমার জীবনের প্রতিটি কর্মে আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত আমার ধর্মের আদর্শবাদকে অনুসরণ করে থাকি। জানি আমি ইয়াং ম্যান, আমি আমার ধর্মকে খুব ভালোবাসি। তবু বলি, তোমাদের ইসলাম একটা জীবন্ত ধর্ম। এর আদর্শবাদ, এমনকি এর দৈনন্দিন আচারও মানুষের বাস্তব জীবন ঘিরে। তোমার ধর্মের উৎস অলৌকিক, কিন্তু এর বিধানগুলো সব লৌকিক, মানুষের মঙ্গলের জন্যে। লুঝি নির্বাকভাবে আহমদ মুসা ও অধ্যাপক হুয়াংয়ের কথা শুনছিল। তার মুখমণ্ডল বিস্ময়ে জড়ানো। তার মেহমান আহমদ নামের এই লোকটিকে ইতিমধ্যেই সে জেনেছে লোকটি অসাধারণ। আজকে আসার পথে যা ঘটল তা শুধু অসাধারণ নয়, অতি অসাধারণ। পাথরের মতো শক্ত নার্ভ যার এমন একজন মানুষ, যিনি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠতম ড্রাইভিংয়ে তার পক্ষেই মাত্র সম্ভব এমন ঝুঁকি নেয়ার চিন্তা করা। তার বড় মামা যে প্রশংসা করলেন তার উপযুক্ত মাত্র তিনি। আশ্চর্য, তার বড় মামা নিজের প্রশংসা যেমন পছন্দ করেন না, তেমনি কারো প্রশংসা, বিশেষ করে সাক্ষাতে প্রশংসা তিনি করেন না। সেই তার বড় মামা যে বাদভাঙা প্রশংসা তার করলেন, তাতেও বোঝা যায় ইনি অনন্য কেউ। অধ্যাপক হুয়াং থামলে লুঝি সঙ্গে সঙ্গেই বলে উঠল, বড় মামা, আমি কিন্তু অন্ধকারে। হাসল অধ্যাপক হুয়াং, বলল, তোমার মেহমানের আহমদ নামের সাথে যোগ করো মুসা, এটাই ওর নাম। নাম থেকে পরিচয় পাও কিনা দেখো। তার মানে মামা, ইনি আহমদ মুসা? ও গড! বলে উঠে দাঁড়াল লুঝি, বলল, সেই কিংবদন্তির আহমদ মুসা চিনে? আমাদের জিবেরাতে আমাদের সামনে? আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে বড় মামা। তার চোখে বিস্ময় আর আনন্দের ঔজ্জ্বল্য। তোমার প্রশ্নগুলো আমারও লুঝি। ইন্টারনেটের কমেন্টগুলোতে একটা কথা বহুল প্রচলিত যে আহমদ মুসা যেখানে যায় সেখানে একটা পরিবর্তন নিয়ে আসে। কথাটা যে সত্য তার প্রমাণ দেখেছি সিংকিয়াংয়ে। আহমদ মুসা দুবার সেখানে এসেছিল। দুবারই চীনের জন্য মঙ্গলকর পরিবর্তন সেখানে এসেছিল। আমার মনে এখন প্রশ্ন, এবার আহমদ মুসা চীনে কি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে? বলল অধ্যাপক হুয়াং। বড় মামা, এবার উনি সিংকিয়াংয়ে নয়, এসেছেন চীনের কেন্দ্রে। এখানে কি ধরনের পরিবর্তনের বার্তা থাকতে পারে? লুঝি বলল, সরি, আমি কোনো বার্তা নিয়ে আসিনি। আমি ছোট একটা কাজ নিয়ে এসেছিলাম, বলল আহমদ মুসা। কি কাজ নিয়ে এসেছিলে? জিজ্ঞাসা অধ্যাপক হুয়াংয়ের। আমার স্নেহভাজন এবং ছোট ভাইয়ের মতো আহমদ ইয়াং উইগুর থেকে কিডন্যাপ হয়েছে। অনেক চেষ্টাতেও তার কোনো হদিস মেলেনি। আমি তার খোঁজ নিতে এসেছিলাম, বলল আহমদ মুসা। কিন্তু জনাব, আপনি কথাগুলো পাস্ট টেন্সে বলছেন। তাকে উদ্ধারের কাজে আপনি এখন নেই? লুঝি বলল, অবস্থার কিছু পরিবর্তন ঘটেছে। অতীতে ছিল শুধু আহমদ ইয়াংকে উদ্ধার করা এবং উইঘুর পরিস্থিতিকে কুল ডাউন করার চেষ্টা করা। কিন্তু বিমানে ওই ঘটনার পর আমি এখন নতুন পরিস্থিতির মুখোমুখি। মনে হচ্ছে আহমদ ইয়াং থেকে শুরু করে সর্বশেষে কিডন্যাপ হওয়া ইরকিন আহমেদ ইয়াং পর্যন্ত সব কিডন্যাপ একসাথে জড়িয়ে গেছে, বলল আহমদ মুসা। তাহলে আর কিডন্যাপগুলো বিচ্ছিন্ন ঘটনা থাকছে না। সব মিলিয়ে চীনের জন্য একটা বড় ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এবং অজ্ঞাতেই আহমদ মুসা তার সাথে জড়িয়ে পড়েছে। আমরা এখন ভাবতে পারি, ছোট হোক বড় হোক, একটা পরিবর্তন চীনে আসছে, অধ্যাপক হুয়াং বলল। হালকা নয়, গম্ভীর কণ্ঠ অধ্যাপক হুয়াংয়ের। আমি সেরকম কিছু চিন্তা করি না স্যার। চীন একটা মহান দেশ। চীনের সমাজ ও রাজনীতির সাথে ইসলাম ও মুসলমানদের সম্পর্ক অত্যন্ত গভীর। আমি চাই এই সম্পর্ক আরও গভীর হোক, চীন ও চীনের মানুষের জন্য কল্যাণকর হোক, বলল আহমদ মুসা। ধন্যবাদ আহমদ মুসা, আমি জানি তুমি সবসময় শান্তির পক্ষে, অধ্যাপক হুয়াং বলল। স্যার, আমাদের ধর্ম ইসলামের অর্থ শান্তি। আমাদের ধর্ম চায় ইহকাল পরকাল দুই কালেরই শান্তি, বলল আহমদ মুসা। লুজির বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি নিবদ্ধ ছিল আহমদ মুসার দিকে।
আহমদ মুসার পরিচয় পাওয়ার পর থেকেই লুঝি অনেকখানি সংকুচিত হয়ে গেছে। তার মুগ্ধ দৃষ্টির পাশে তার মধ্যে একটা বিব্রত ভাবও সৃষ্টি হয়েছে। আনন্দ আশঙ্কা তার হৃদয়কে তোলপাড় করে তুলেছে। বিমানের ঘটনা থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সব কথাই তার মনে পড়ছে। স্বপ্নের মতো লাগছে যে আহমদ মুসাকে সাহায্য সেবা দেয়ার দুর্লভ সুযোগ সে লাভ করেছে। তার দেহের প্রতিটি স্নায়ুতন্ত্রীতে অব্যক্ত ও অপরিচিত এক শিহরণ উঠল। অবচেতন মনে অপরিচিত এক ভাবের অনুরণ সে শুনতে পেল। লুজির বাইরের বিব্রত ভাবটা আরও গম্ভীর হয়ে উঠল। জানি, আমি সেটা আহমদ মুসা। আমি শ্রদ্ধা করি তোমাদের ধর্মকে, বলল অধ্যাপক হুয়াং। কথা শেষ করেই অধ্যাপক হুয়াং শরীরটাকে সোফায় এলিয়ে দিয়ে বলল, বলো আহমদ মুসা, তোমার কি যেন জানার ছিল? ধন্যবাদ স্যার, বলে আহমদ মুসা পকেট থেকে একখণ্ড কাগজ বের করে অধ্যাপক হুয়াংয়ের হাতে দিয়ে বলল, আমার মনে হয় চীনের প্রাচীন একটা বর্ণ এটা। কাগজটা হাত পেতে নিল অধ্যাপক হুয়াং। নজর বুলাল আহমদ মুসা কথিত বর্ণটির উপর। কুঞ্চিত হল অধ্যাপক হুয়াংয়ের। বলল, হ্যাঁ আহমদ মুসা, প্রাচীন চীনের অতি প্রাচীন হানজু বর্ণমালার প্রথম বর্ণ এটা। এ বর্ণমালা মুছে গেছে। অনেক পরিবর্তিত হয়ে সে বর্ণমালা এখন একটা রূপ নিয়েছে। মুছে যাওয়া অতীতকে তুমি টেনে আনছ কেন? কি বলতে চাচ্ছ তুমি? এই বর্ণটা কোনো সিম্বল হতে পারে কিনা, বলল আহমদ মুসা। সিম্বল? শতকণ্ঠে উচ্চারণ করল অধ্যাপক হুয়াং। ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে তার। স্থির দৃষ্টি আহমদ মুসার দিকে। ভাবছে সে। সিম্বলের অর্থ হল কেউ এটা ব্যবহার করে। বলো তো, ব্যবহারকারী একজন ব্যক্তি, একটি গ্রুপ, না একটা কিউনিটি? বলল অধ্যাপক হুয়াং। ভাবল আহমদ মুসা। একটা সন্ত্রাসী গ্রুপ এটা ব্যবহার করে, এটা সে জানাতে চায় না। বলল সে, গ্রুপও হতে পারে, কিউনিটিও হতে পারে। মামা, আমি বর্ণটা কি দেখতে পারি? লুজি বলল। অধ্যাপক হুয়াং কাগজটা লুজির হাতে দিল। বর্ণটির উপর নজর বুলাল লুজি। হঠাৎ একটা বিস্ময়ের ছায়া খেলে গেল লুজির চোখে মুখে। প্রাচীন এই বর্ণ, প্রাচীন বর্ণমালা ঐতিহ্যিক সিম্বল হতে পারে। প্রাচীন বর্ণমালার সাথে আবেগপূর্ণ অতীতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যাকে বলে চীনের স্বর্ণযুগ। তার উত্থান ঘটেছিল খ্রিস্টপূর্ব ২০৬ সালে। গোল্ডেন এইজের প্রথম সম্রাট ছিলেন হুয়াংদি। তাকে ইয়েলোমরাটও বলা হয়। আমাদের ইয়েলো নদীর অববাহিকায় উজিয়া নামে এক জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে। ইয়েলোমরাট উজিয়া জাতিগোষ্ঠীর নেতা। হানজু এদেরই ভাষা ছিল। উজিয়া যেমন হানদের পূর্বপুরুষ, তেমনি হানজু ভাষা থেকেই বর্তমান চীনা ভাষার উদ্ভব। সুতরাং ঐতিহ্যবাদী, জাতীয়তাবাদী কেউ বা কোনো কিউনিটি এই সিম্বল ব্যবহার করতে পারেন, বলল অধ্যাপক হুয়াং। আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে বলল, কিন্তু সন্ত্রাসীরা এই সিম্বল ব্যবহার করছে কেন? কোন উদ্দেশ্যে? প্রশ্নগুলো আহমদ মুসার মনে আকুলি বিকুলি করে উঠল। প্রশ্নগুলো চাপা দিয়ে আহমদ মুসা বলল, ধন্যবাদ স্যার। একটু হাসল আহমদ মুসা। বলল আবার, স্যার, জাতীয়তাবাদী বা কল্পকাহিনী, লোক কাহিনী ভিত্তিক কোনো চরমপন্থী আন্দোলন কি কখনো হয়েছে চীনে? অধ্যাপক হুয়াং তাকালো আহমদ মুসার দিকে। তার দৃষ্টিটা লক্ষ্যহীন। ভাবছে অধ্যাপক হুয়াং। বলল, এমন সংঘবদ্ধ কোনো আন্দোলন কখনো হয়েছে বলে আমার জানা নেই। তবে আমাদের ইতিহাসের প্রাচীন অধ্যায় লেজেন্ডারি বীর ও লেজেন্ডারি কাহিনীতে ভরা, এবং সে বীররা ও কাহিনীগুলো চীনাদের সাহস, শক্তি, অনুপ্রেরণার উৎস। এসব মানুষের ঐক্য ও সংগ্রামেরও উৎস হতে পারে, তবে এমনটা এখনো হয়নি। ধন্যবাদ স্যার। ভিন্ন রকম একটা চিন্তা, বলেই চুপ করল আহমদ মুসা। সে বলতে চেয়েছিল, কোনো সন্ত্রাসী গ্রুপ কি চীনের জাতীয়তাবাদী লেজেন্ডারি বীর ও কাহিনীকে ব্যবহার করতে পারে তাদের স্বার্থে, মানুষের আবেগ কাজে লাগাবার জন্যে। কিন্তু ভাবল আহমদ মুসা, সন্ত্রাসীদের পরিচয় এই মুহূর্তে এত স্পষ্ট করা ঠিক হবে না। তাকে আগে আরও নিশ্চিত হতে হবে। চিন্তাগুলো চেপে রেখে বলল আহমদ মুসা, স্যার, কিডন্যাপগুলো আমার মতে এক সূত্রে গাঁথা। কিন্তু কারা এই কাজ করতে পারে, কোন স্বার্থে? আপনি প্লিজ কিছু ধারণা করতে পারেন? অধ্যাপক হুয়াং একবার আহমদ মুসার দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। কপাল তার কুঞ্চিত হয়ে উঠেছে। ভাবছে সে। সোফায় গা এলিয়ে দিল অধ্যাপক হুয়াং। চোখ খুলে গেল তার। তাকালো আহমদ মুসার দিকে। বলল, কে বা কারা এই কাজ করেছে আমি জানি না, তবে এর সাথে রাজনৈতিক অনুষঙ্গতা প্রধান বলে আমি মনে করি। অন্য কারণগুলো রাজনৈতিক লক্ষ্যেরই সহযোগী। ধন্যবাদ স্যার, আপনার শেষ কথাগুলোর সাথে আমিও একমত।
এ পর্যন্ত ৩ ধরনের লোক অপহরণের শিকার হয়েছে। রাজনীতিকের সংখ্যা ৩ জন, একজন কৌশলগত অস্ত্রবিজ্ঞানী এবং ২ জন নিষিদ্ধ নগরীর খননের সাথে যুক্ত প্রত্নবিজ্ঞানী। আজকের দিনে রাজনীতির প্রধান অনুষঙ্গ হল অর্থ এবং কৌশলগত অস্ত্রের শক্তি। অপহরণকারীরা এই ৩ দিকেই কাজ করছে, বলল আহমদ মুসা। ঠিক বলেছ আহমদ মুসা, ওরা কে জানা না গেলেও ওদের লক্ষ্য কিছুটা আঁচ করা যাচ্ছে, অধ্যাপক হোয়াং বলল। লুজি জানার অফুরান তৃষ্ণা নিয়ে দুজনের কথা শুনছে। উদ্বেগ আতঙ্কে তার সুন্দর লাবণ্যের দীপ্তি ছড়ানো মুখ পার হয়ে উঠেছে। অধ্যাপক হোয়াং থামতেই লুজি বলে উঠল, তাহলে ঘটনাগুলো ক্রিমিনাল নয়, রাজনৈতিক ক্রাইম। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে, বলল অধ্যাপক হোয়াং। এটা খুব খারাপ খবর, লুজি বলল। একটু থেমেই লুজি আহমদ মুসার দিকে তাকাল, বলল, স্যার, আপনার কথা তো শেষ? হ্যাঁ লুজি, আপাতত শেষ। ভবিষ্যতে তাকে আবার বিরক্ত করতে পারি, বলল আহমদ মুসা। ওয়েলকাম আহমদ মুসা, তোমাকে শতবার সময় দিতে আমি প্রস্তুত, সেটা হবে আমার জন্য গৌরবের, অধ্যাপক হোয়াং বলল। বড় মামা, স্যার চাইলে আমরা বোধহয় এখন উঠতে পারি, অনেক রাত হল, বলল লুজি। হ্যাঁ স্যার, আমরা আপনার অনেক সময় নিয়েছি, বলল আহমদ মুসা। লুজি উঠে দাঁড়াল আহমদ মুসাও। আহমদ মুসা, চীনে তোমার মিশন সফল হোক, সবার মঙ্গল হোক, বলল অধ্যাপক হোয়াং। অধ্যাপক হোয়াং সিঁড়ির মুখ পর্যন্ত আহমদ মুসাদের এগিয়ে দিল। বড় মামা, বড় মামি ঘুমিয়ে পড়েছে, তাকে আর বিরক্ত করলাম না। আমি যাচ্ছি, তুমি তাকে বলো, সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল লুজি।